নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব অপারেটিং লেভারেজ নিয়ে। অপারেটিং লেভারেজ কথাটা আপনারা হয়তো অনেকবারই শুনে থাকবেন, আমার মুখ থেকেও শুনে থাকবেন। অপারেটিং লেভারেজ, অ্যাকচুয়ালি অপারেটিং লেভারেজ ব্যাপারটা কি? আর আমরা দেখব যে একটা কোম্পানি কিভাবে অপারেটিং লেভারেজ পেতে পারে। মানে অপারেটিং লেভারেজের অনেক রকম অ্যাসপেক্ট থাকে। একটা কোম্পানি কিভাবে অপারেটিং লেভারেজ পেতে পারে, আর আমরা যখন একটা কোম্পানি স্টাডি করব তখন আমরা কিভাবে বুঝবো যে কোম্পানিটা অপারেটিং লেভারেজ পাবে বা অপারেটিং লেভারেজ পেতে পারে। দেখুন, একটা স্টক মাল্টিব্যাগার হতে গেলে অপারেটিং লেভারেজ হচ্ছে মেন ড্রাইভার্স, মেন ট্রিগার্স। অপারেটিং লেভারেজ একটা স্টকের মাল্টিব্যাগার হওয়ার বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট ট্রিগার্স। আজকে আমরা পুরো জিনিসটা দেখবো যে অপারেটিং লেভারেজ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আর অপারেটিং লেভারেজ একটা বিজনেস কিভাবে অপারেটিং লেভারেজ পেতে পারে, কোন কোন সেক্টরের মধ্যে কোন কোন কোম্পানি বেস্ট অপারেটিং লেভারেজ পাচ্ছে, এবং আমরা যখন কোনো কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করব আমরা কিভাবে বুঝতে পারবো যে কোম্পানিটা অ্যাকচুয়ালি অপারেটিং লেভারেজ পেতে পারে। তো চলুন শুরু করা যাক। অপারেটিং লেভারেজ কথাটার যদি পরিষ্কার এবং সোজা অর্থ হচ্ছে যখন একটা কোম্পানির সেলস গ্রোথ তার যে কস্ট এক্সপেন্স গ্রোথের থেকে বেশি হবে। যখন যে কোনো বিজনেস, যে কোনো কোম্পানির যখন সেলস গ্রোথটা হবে এক্সপেন্স গ্রোথের থেকে বেশি, তখন কি হবে? তখন সেই কোম্পানির কি হবে, যেহেতু তার সেলস গ্রোথটা বেশি হচ্ছে এক্সপেন্স গ্রোথের থেকে, তারপর তার অটোমেটিক কি হবে, প্রফিট গ্রোথটা সেলস গ্রোথের থেকে বেশি হবে। তার মানে মনে করুন কোনো একটা কোম্পানির এখন সেলস আছে 500 কোটি টাকা, এই মুহূর্তে সেল আছে কোম্পানির 500 কোটি টাকা, আর কোম্পানির ওই মুহূর্তে টোটাল কস্ট আমি ধরে নিলাম 400 কোটি টাকা, সব টোটাল খরচা হচ্ছে কোম্পানি 400 কোটি টাকা। তাহলে কোম্পানির প্রফিট দাঁড়ালো কত? 100 কোটি টাকা। মানে 500 কোটি টাকা সেল করে কোম্পানির প্রফিট হচ্ছে 100 কোটি টাকা, মানে 20% কোম্পানির প্রফিট হচ্ছে। নেক্সট ইয়ারে দেখা গেল কোম্পানির সেল গিয়ে দাঁড়ালো 800 কোটি টাকা। এবছরে 500 কোটি টাকা সেল, নেক্সট ইয়ারে গিয়ে কোম্পানির সেল দাঁড়ালো 800 কোটি টাকা। কত পার্সেন্ট গ্রোথ হলো? মোটামুটি 60% গ্রোথ হলো। আর এবছর 500 কোটি টাকা সেল করে কোম্পানির নেট প্রফিট হয়েছিল 100 কোটি টাকা। নেক্সট ইয়ারে দেখা গেলো 800 কোটি টাকা সেল করে কোম্পানির প্রফিট গিয়ে দেওয়া হলো 200 কোটি টাকা। বুঝা গেল? সেল গিয়ে দেওয়া হলো 500 কোটি টাকা থেকে 800 কোটি, 60% গ্রোথ। প্রফিট কি হলো? 100 কোটি টাকার থেকে হয়ে গেলো 200 কোটি টাকা, মানে 100% গ্রোথ। এটাকে বলা হচ্ছে অপারেটিং লেভারেজ, মানে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথ বেশি। এটা কেন হলো? কারণ কোম্পানির ফিক্সড কস্ট, কোম্পানির যে কস্ট, সে কস্ট কিন্তু সেলস গ্রোথের থেকে কম বেড়েছে। যখন 500 কোটি টাকা ছিল তখন কোম্পানির কস্ট কত ছিল? 400 কোটি টাকা। আর 800 কোটি টাকা তো সেল হলো, কিন্তু কোম্পানির কস্টিং কত হলো? 600 কোটি টাকা। বুঝা গেল? সেলস গ্রোথ বাড়লো 60%, আর কস্ট এক্সপেন্স গ্রোথ কত হলো? 400 টাকার থেকে 600 কোটি টাকা, মানে 50%। সেলস গ্রোথ 60%, এক্সপেন্স গ্রোথ 50%, আর প্রফিট গ্রোথ কত হয়ে গেল? 100%। 500 কোটি টাকা থেকে প্রফিট ছিল 100 কোটি টাকা, 800 কোটি টাকা থেকে প্রফিট হয়ে গেল 200 কোটি টাকা। তার মানে একটা কোম্পানির বিজনেসে যখন সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা বেশি হয় তখন সেটাকে বলে অপারেটিং লেভারেজ। আর যখন কোনো কোম্পানি বিজনেসে অপারেটিং লেভারেজ পেতে থাকে তখন কিন্তু সেই বিজনেসটাকে শেয়ার মার্কেট খুব পছন্দ করে, তখন সেই স্টকটা কিন্তু মাল্টি ব্যাগারের দিকে যায়, তখন সেই স্টকটা মাল্টি ব্যাগার রিটার্ন দেয় যখন কোনো কোম্পানি অপারেটিং লেভারেজ। এবার আমরা দেখবো যে একটা কোম্পানি কিভাবে অপারেটিং লেভারেজ পেতে পারে। অপারেটিং লেভারেজের প্রচুর অ্যাসপেক্ট আছে। আপনি যদি সেক্টর ওয়াইজ আলোচনা করেন এক এক সেক্টরের বিজনেসে এক এক রকম ভাবে কোম্পানি অপারেটিং লেভারেজ পেতে পারে। ফার্স্ট যে সেক্টরটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে প্ল্যাটফর্ম সেক্টর। যে কোনো প্ল্যাটফর্ম সেক্টর আপনি দেখবেন
প্ল্যাটফর্ম সেক্টরে কি হয়, যখন একটা কোম্পানি বিজনেস শুরু করে তখন তাকে প্ল্যাটফর্ম যে সে তৈরি করে তখন সে প্ল্যাটফর্ম মানে টেকনোলজির মধ্যে তাকে প্রচুর ইনভেস্ট করতে হয়। সে এমসিএক্স দেখুন, জ্যাগেল দেখুন, কার্টেড দেখুন, যত টেকনোলজি ডিফেন্স স্টক আছে, যেমন পিবি ফিনটেক মানে পলিসি বাজার দেখুন, এমসিএক্স, পলিসি বাজার, জ্যাগেল, কার্ট্রেড, এদের জার্নিটা দেখবেন। আপনি যদি এমসিএক্স কে দেখবেন মোটামুটি 20, 21, 22, 23, 24 এই FY24 পর্যন্ত এমসিএক্স কি করেছে, এদের মধ্যে সেলস গ্রোথ ঠিকই ছিল, 20%, 25%, 30% করে এরা সেলস গ্রোথ করছিল। কিন্তু এই সময় কি করেছে এরা, টেকনোলজি মানে এদের প্ল্যাটফর্মের পিছনে এরা প্রচুর ইনভেস্ট করেছে। টিসিএস কে দিয়ে নিজের প্ল্যাটফর্মটা বানাচ্ছিল এরা প্ল্যাটফর্মটাকে 19, 20, 21, 22, 23, 24 পিরিয়ডে এরা পুরো তাগড়া বানিয়ে নিয়েছে, কারণ জানে এরা ফিউচারে কমোডিটি ট্রেডিংস এর প্রচুর ডিমান্ড চলে আসবে, গোল্ড, সিলভার। এই জন্য এমনভাবে প্ল্যাটফর্মটা বানিয়ে নিয়েছে যে এই প্ল্যাটফর্ম যত লোকই ট্রেডিং করুক যাতে প্ল্যাটফর্মটা হ্যাং না করে, মানে প্ল্যাটফর্ম বিজনেস মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ফিক্সড কস্ট বিজনেস এটা। এবার কি হচ্ছে 20 থেকে 24 পর্যন্ত এরা যত খরচা করে নিয়েছে, পুরো প্ল্যাটফর্মে তাগড়া করে নিয়েছে। তখন দেখুন ওই পিরিয়ডটাতে কিন্তু কোম্পানির সেলস গ্রোথ যথেষ্ট হচ্ছিল, কিন্তু প্রফিট গ্রোথটা কিন্তু সেভাবে হয়নি। কারণটা কি, এরা পুরো টাকাটা ইনভেস্ট করে দিচ্ছিল এরা প্ল্যাটফর্মের পিছনে। যখন ওদের প্ল্যাটফর্মগুলো তৈরি হয়ে গেল 2024-এর মধ্যে, তারপরে দেখুন 2025 থেকে এমসিএক্স এর রেজাল্ট দেখুন, সেলস গ্রোথ করছে 40%, 50%, আর প্রফিট গ্রোথ 90%, 100%, 200% লাগাতার করে যাচ্ছে। তার মানে প্রচুর অপারেটিং লেভারেজ পাচ্ছে। আর প্ল্যাটফর্ম সেক্টরে এতে প্ল্যাটফর্ম যদি একবার তৈরি হয়ে যায়, এখানে কস্টটা ফিক্সড, এখানে কিন্তু পুরো বিজনেসটা কিন্তু ফিক্সড কস্টের উপরে, মানে এখানে ভ্যারিয়েবল কস্ট খুব কম হয়, মানে ইনক্রিমেন্টাল কস্ট এটা খুব কম, মেন হচ্ছে ফিক্সড কস্ট। যখন ওরা পুরো খরচা করে প্ল্যাটফর্ম তৈরি করে নিল, এখন তো ওদের সেরকম কোনো কস্ট নেই, জাস্ট সামান্য এমপ্লয়ি কস্ট আর কিছু ইনক্রিমেন্টাল কস্ট। এতে যে মেন কস্ট 80 থেকে 85% কস্ট হচ্ছে এদের ফিক্সড কস্ট, সে কস্টটা কিন্তু ওরা করে নিয়েছে। সে কার্টেড বলুন, এমসিএক্স বলুন, জ্যাগেল প্রিপেড বলুন, পলিসি বাজার বলুন, এদের পুরো প্ল্যাটফর্ম রেডি আছে। এখন কি হচ্ছে, এখন এদের যত সেলস গ্রোথ হচ্ছে তার থেকে অনেক বেশি প্রফিট গ্রোথ হচ্ছে। কার্টেডকে দেখুন 20%, 25% সেলস গ্রোথ করছে, কিন্তু প্রফিট গ্রোথ দেখুন 70%, 80%, 100% করেছে। কোম্পানি কিন্তু কনকল এই কথাই বলছে, যখন ওদের প্ল্যাটফর্মগুলো রেডি হয়ে গেছে, এখন কার্টেড যত লোক আসবে কার্টেডের অ্যাপটাকে ইউজ করবে, এই অ্যাপে গাড়ি কেনা বেচা করবে, তত ওদের কি হবে, এদের ইনকাম বাড়তে থাকবে। এদের কস্ট তো ফিক্সড, এখানে তো ইনক্রিমেন্টাল কস্ট নেই খুব বেশি, এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগাতে হবে, নতুন অফিস খুলতে হবে, এরকম কোনো খরচা নেই প্ল্যাটফর্ম বিজনেসে। পলিসি বাজার, কার্ট্রেট, এমসিএক্স, আমাদের কি হচ্ছে, এদের অপারেটিং লেভেলের দুর্দান্ত, মানে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথ অনেক বেশি। তার কারণ এইসব বিজনেসে কি হয়, ইনক্রিমেন্টাল কস্ট খুব কম। এই জন্য ধরুন কি হয়, শেয়ার মার্কেট কিন্তু এই প্ল্যাটফর্ম বিজনেসকে সব থেকে বেশি ভ্যালুয়েশন দেয়। এই জন্য দেখবেন কার্ট্রেট, এমসিএক্স, জ্যাগেল, তারপরে আপনার পলিসি বাজার বা জোম্যাটোর মতো স্টক দেখবেন এরা খুব হাই পি থাকে, এদের পি সবসময় হাই থাকে, মানে বাজার এদেরকে সব থেকে বেশি ভ্যালুয়েশন দেয়। তো বুঝলো, প্ল্যাটফর্ম বিজনেস সব থেকে দেখতে হবে, প্ল্যাটফর্ম বিজনেস খালি আপনাকে দেখতে হবে যে কত কাস্টমার প্ল্যাটফর্মটা ইউজ করছে, আর ম্যানেজমেন্ট কতটা কনফিডেন্ট আছে বিজনেসটার প্রতি। যত এখানে কাস্টমার এসে অ্যাপটাকে ইউজ করতে থাকবে, তত ওদেরকে প্রফিটটা মাল্টিফোল্ড হারে বাড়তে থাকবে, কারণ এখানে কস্ট ফিক্সড আর ইনক্রিমেন্টাল কস্ট খুব কম। এই জন্য প্ল্যাটফর্ম বিজনেসে সব থেকে অপারেটিং লেভারেজ বেশি পায়, আর মার্কেট এই বিজনেসটাকে খুব পছন্দ করে। এই জন্য সমস্ত দেখবেন প্ল্যাটফর্ম স্টকের, বেশিরভাগ প্ল্যাটফর্ম স্টকের দেখবেন পি কিউ হাই থাকে, মানে ভ্যালুয়েশন খুব হাই, কারণ বাজারে এদেরকে হাই ভ্যালুয়েশন দেয়। নেক্সট আমি যে সেক্টর নিয়ে আলোচনা করবো সেটা দেখবেন এফএমসিজি সেক্টর। যত আপনি এফএমসিজি সেক্টর দেখবেন, এফএমসিজি সেক্টরে যত স্টক দেখবেন, এখানে আপনাকে কি দেখতে হবে, দেখুন মনোরমা ইন্ডাস্ট্রিজ, ভিনটেজ কফি বা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, এটা কি প্রত্যেকে যে আমি স্লো গ্রোথ ইঞ্জিনের কথা বলছি, যাদের গ্রোথ নেই সেসব স্টক নিয়ে আমি কথা বলছি না, আমি কথা বলছি হাই গ্রোথ ইঞ্জিন নিয়ে, যেমন যাদের মধ্যে সেলস গ্রোথ বেশি আছে। এফএমসিজি সেক্টরের সেলস গ্রোথ আছে এসব কোম্পানির মধ্যে, দেখুন তাদের মনোরমা ইন্ডাস্ট্রিজ, ভিনটেজ কফি,
বা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, এইসব কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ কিভাবে পাচ্ছে এরা? আপনি যদি মনোরমাকে দেখুন, মনোরমা 2024 ছিল এদের ফ্র্যাকশনাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি মোটামুটি 15,000 মেট্রিক টনের মতো ছিল। তারপর ওরা কি করলো, এটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে করে দিল 40,000 মেট্রিক টন, মোটামুটি 2024 সেপ্টেম্বর নাগাদ। এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর ফলে কি হলো, ইউনিট তো সেম, এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সেম ছিল, শুধু সেই ইউনিটের ওদের যে মেশিনারিজ ছিল সে তার ক্যাপাসিটিটাকে বাড়িয়ে 15,000 থেকে করে দিল 40,000। তার তো বাকি কস্টটা ফিক্স থাকলো না, এমপ্লয়ি কস্ট যত বাকি ছিল সেখানে কিন্তু খুব একটা কস্ট বাড়েনি, মানে ইনক্রিমেন্টাল কস্ট কিন্তু বাড়েনি, ফিক্সড কস্ট সেমই ছিল। শুধু এরা কি করলো, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটাকে ইনস্টল করে দিল, 15,000 মেট্রিক টনের জায়গায় এরা করে দিল 40,000 মেট্রিক টন। তারপরে কি হলো, যেহেতু এরা ক্যাপাসিটিটাকে বাড়ালো, তার মনোরা প্রচুর সেল করতে পারলো, প্রচুর প্রোডাক্ট বানাতে পারলো, সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট প্রচুর বানাতে পারলো, তাহলে মনোরমার সেলস গ্রোথটা বেড়ে গেল। আর সেলস গ্রোথ যা বাড়লো তার থেকে প্রফিট গ্রোথ অনেক বেশি হারে বাড়তে থাকলো, তাদের কস্টটা ফিক্স থাকলো। শুধু সে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ালো, সে তো নতুন কোনো প্ল্যান করেন, সে যখন নতুন প্ল্যান খুলতো তাদের অনেক বেশি তার কস্ট বেড়ে যেত, দেখেন সে কোনো প্ল্যান খুলেন, শুধু পুরোনো প্ল্যানটা এটাকে ক্যাপাসিটিটাকে বাড়িয়ে নিল, যার ফলে মনোরমা ইন্ডাস্ট্রিকে দেখুন লাস্ট আপনি 2 বছর থেকে দেখেন, মোটামুটি 1.5 বছর থেকে দেখেন দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে, মানে সেলস গ্রোথ থেকে প্রফিট গ্রোথ দুর্দান্ত। 24 জুলাই 24 মোটামুটি জুন জুলাই যে কনকলটা হয়েছিল ওখানে ম্যানেজার বলেই দিয়েছিল যে এখন সিবির ডিমান্ড দুর্দান্ত, মানে আমরা মাল সাপ্লাই দিতে পারছি না, এই জন্য আমাদেরকে এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। আর এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর ফলে দেখুন পুরো মনোরমা ইন্ডাস্ট্রিজের বিজনেসের চেহারা পাল্টে গেল, কারণ কস্ট ফিক্স থাকলো কিন্তু সেলস গ্রোথটা বেড়ে গেল। এই সেলস গ্রোথ বাড়াতে কি হলো, প্রফিট গ্রোথ সেলস গ্রোথ থেকে ডাবল স্পিডে বাড়তে লাগলো। প্লাস আরো একটা ট্রিগার ছিল মনোরমা ইন্ডাস্ট্রিজ, প্রোডাক্ট মিক্সিং, এরা কি করলো, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে লাগলো, দামি দামি ফ্যাট অয়েল যেগুলো কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে লাগে, সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, এটা একটা অলরেডি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, এসব প্রোডাক্টকে মার্জিন বেশি, তার মানে অপারেটিং লেভারেজ বেশি। দুটো টিকার কাজ করলো মনোরমা ইন্ডাস্ট্রিজ, এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো, আর দুই হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। এফএমসিজি সেক্টরে যে সমস্ত B2B ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে মেন হচ্ছে এই দুটো জিনিস, এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো। একটা কোম্পানি কখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ায়, যখন তার ডিমান্ড প্রচুর থাকে, মানে আগের যেটুকু ক্যাপাসিটি ছিল সেটা মোটামুটি ফুললি ইউটিলাইজ হয়ে যাচ্ছে, তাকে নেক্সট গ্রোথ করতে গেলে কি করতে হবে, তাকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। আমি যদি একটা এক্সিস্টিং প্ল্যান্টে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াই, আমার তো ফিক্সড কস্ট সেমই থাকবে, এটা কিন্তু মনোরমার ক্ষেত্রে হয়েছে, যার ফলে তার দেখুন অপারেটিং লেভারেজ দুর্দান্ত। সেম ভিন্টেজ কফিকে দেখুন, ভিন্টেজ কফিরও তাই, কফির ডিমান্ড দুর্দান্ত, এই যে ভিন্টেজ কফি কি করছে লাস্ট 1.5-2 বছর থেকে লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে, প্রথমে দিল 2,000 মেট্রিক টন, তারপরে করলো 6,500 মেট্রিক টন, এখন কত করেছে 11,000 মেট্রিক টন, মানে লাগাতার একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। তার কারণটা কি, কফির ডিমান্ড বেড়ে যাচ্ছে। এরা যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়েছিল এটা কিন্তু তাদের এক্সিস্টিং প্ল্যান্টেই, তার ফলে এদের কিন্তু ফিক্সড কস্টে খুব একটা পরিবর্তন হয়নি, মানে কস্টিং খুব একটা বাড়েনি, কিন্তু সেলস গ্রোথ প্রচুর বেড়ে গেছে। আর এই সেলস গ্রোথ বাড়াতে কি হচ্ছে, যা সেলস গ্রোথ হচ্ছে তার ডাবল ওদের প্রফিট গ্রোথ হচ্ছে, কারণ কস্ট সেম, যদি আপনার খরচা একই থাকে, আর ইনক্রিমেন্টাল কস্ট তো খুব বেশি নেই, 10 থেকে 15% ইনক্রিমেন্টাল কস্ট, এতে বেশিরভাগ কস্ট হচ্ছে ফিক্সড কস্ট, এমপ্লয়ি কস্ট, ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট সেম থাকাতে ফিক্সড কস্ট খুব একটা বাড়েনি, কিন্তু সেলস গ্রোথকে দেখুন 40% 50% করে বেড়ে যাচ্ছে, যার ফলে ভিন্টেজ কফিকে দেখুন মনোরমার মতোই সেম অপারেটিং লেভারেজ পাচ্ছে। এবার কনকলে কি বলেছে ভিন্টেজ কফি, যে এদের যে কফি ম্যানুফ্যাকচারিং প্রসেসটা থাকে, কফি অ্যাকচুয়ালি 3 ধরনের হয়, প্রিমিয়াম, মিড আর অ্যাফোর্ডেবল। এটা এখন কফি বানাচ্ছে মোটামুটি অ্যাফোর্ডেবল আর মিড সেকশনটা, মানে অ্যাফোর্ডেবল বলতে যেটা আপনার স্প্রে ডায়েট কফি, আর যেটা মিড সেকশন সেটা হচ্ছে আপনার অ্যাগ্লোমেরেটেড কফি। এখন কোম্পানির টার্গেট হচ্ছে প্রিমিয়াম সেকশনে যাওয়া, মানে যে কফিটার দাম সব থেকে বেশি, ফ্রিজ ডায়েট কফি। এটার যে ম্যানেজমেন্ট কি বলেছে, এটা একটা বিশাল বড় একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে নতুন, এটা হবে আপনার গ্রিনফিল্ড, পুরো নিউ ইউনিট বানাবে। এটা যদি এদের হয়ে যায়, এটা মোটামুটি 5,000 মেট্রিক টনের থাকবে,
কারণ এটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু FY27 মধ্যে বলছে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখবেন কিন্তু ভিন্টেজের আরো অপারেটিং লেভারেজ বাড়তে থাকবে, কারণ ফ্রিজ দ্যাট কফিতে কি হবে, এদের প্রফিট মার্জিন আরো বেশি থাকবে, যার ফলে দেখবেন FY27 পর থেকে ভিন্টেজের প্রফিট মার্জিনটা আরো বাড়তে থাকবে, মানে সে আরো বেশি অপারেটিং লেভারেজ পাবে, কারণ ফ্রিজ দ্যাট কফিতে কি হয়, মার্জিনটা বেশি থাকে। অন কলের মধ্যে আমাকে এই সমস্ত ট্রিগারগুলো কিন্তু বুঝতে হবে। B2B যখন আপনি স্টাডি করবেন, B2B ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে FMCG কোম্পানি, এখানে একবার দুটো জিনিস দেখতে হবে। এক হচ্ছে কোম্পানি এক্সিস্টিং ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে এক্সিস্টিং ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কিনা। যদি পুরোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে সে ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ায়, তার মানে বুঝতে হবে কোম্পানির প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে। আর পুরোনো ইউনিটে যখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াবে, তোমাদের কস্ট খুব একটা বেশি হবে না, তারপরে কি অপারেটিং লিভারেজটাও বেশি হবে। আর প্লাস দেখতে হবে কোম্পানি কোনো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে কিনা, মানে যে প্রোডাক্টটা মার্জিন বেশি, যেটা মনোরমা বানাচ্ছে, ওলেন, স্টিয়ারিন, সিবি, ভিন্টেজ কফি বানাচ্ছে, যেরকম হাই মার্জিন কফি যেটা আছে, ফ্রিজ দ্যাট কফির জন্য প্ল্যান্ট বানাচ্ছে, দেখে এদের অপারেটিং প্রফিট মার্জিন আরো বাড়তে থাকবে। এবার যদি আপনি দেখেন কোনো ডিস্ট্রিবিউশন টাইপের কোম্পানি যারা রিটেলকে ডাইরেক্ট সেল করছে, কোনো একটা B2B FMCG কোম্পানি, সে বিস্কুটের কোম্পানি হতে পারে, ব্রিটানিয়া, বেক্টর, এই ধরনের কোম্পানি হতে পারে। এই ধরনের কোম্পানিতে আপনাকে দেখতে হবে যে কোম্পানি ডিস্ট্রিবিউশন প্রসেসটা কত সিম্পল করতে পারছে, মানে সে কত তাড়াতাড়ি সিম্পল প্রসেসে কত ডিস্ট্রিবিউটরের কাছে যেতে পারছে, কত রিটেল আউটলেটে যেতে পারছে। যত রিটেল আউটলেট যেতে পারবে, যত বেশি প্রোডাক্ট যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন করতে পারবে, তত ওদের কিন্তু এরা অপারেটিং লেভারেজ পাবে। একটা সার্টেন এরিয়ার মধ্যে এলে যত বেশি রিটেলারের কাছে যেতে পারবে, যত স্পিডে যেতে পারবে, তত বেশি কিন্তু এরা অপারেটিং লেভারেজ পাবে। যেটা একসময় ব্রিটানিয়া করেছিল, বেক্টর করেছিল, এখন কি করছে, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। এরা কিন্তু বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এরা কি করছে, খুব স্পিডে দেখুন, এরা কিন্তু রিটেলার বাড়াচ্ছে, ডিস্ট্রিবিউটার বাড়াচ্ছে, প্লাস কি করছে, এরা ধীরে ধীরে প্রিমিয়াম সেকশনে যাচ্ছে, মানে প্রিমিয়াম বিস্কুট বানাচ্ছে এরা এখন। এদিকে এদের অপারেটিং লেভারেজটা বাড়তে থাকবে, আর প্লাস ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এটা হচ্ছে FMCG সেক্টরের ট্রিগার্স। এই ধরনের বিজনেস B2C, যারা B2C বিজনেস করে, সে কি হারে রিটেলার ডিস্ট্রিবিউটার বাড়াচ্ছে আর ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট অ্যাড করছে। এবার আপনি একটা কোম্পানি যদি দেখেন, ডেয়ারি কোম্পানি দেখেন, পরাগ মিল্ক ফুডস, বাকি যত ডেয়ারি কোম্পানি দেখবেন, দোদলা ডেয়ারি, প্রচুর ডেয়ারি কোম্পানি আছে, ওখানে দেখবেন যা সেলস গ্রোথ ঠিক 10%, 12% ভলিউম গ্রোথ, সেলস গ্রোথ 15 থেকে 16%, প্রফিট গ্রোথ তাই 17 থেকে 18%, প্রত্যেকটা কোম্পানি তাই দেখবেন। কিন্তু আপনি পরাগ মিল্ক ফুডকে দেখেন, দেখবেন এদের সেলস গ্রোথ করছে 15 থেকে 16%, আর প্রফিট গ্রোথ দেখুন 50%। মানে এত অপারেটিং লেভারেজ কি করে পাচ্ছে, কারণ এদের প্রোডাক্ট মিক্সিং আর ব্র্যান্ড। পরাগ মিল্ক ফুড এরা কি করছে, এরা শুধুমাত্র একটা ডেয়ারি কোম্পানি, এরা হচ্ছে মেনলি বিজনেস করতো কিসের, দুধ। সব দুধ কালেক্ট করে, কাউ মিল্ক কালেক্ট করে, পাস্তুরাইজ করে, এটা চিলিং মেশিনে দিয়ে দুধের প্যাকেট বানিয়ে বিক্রি করা, যেটা আমুল করে, আমুলের দুধ সেম পরাগ মিল্ক করতো। তারপরে ধীরে ধীরে কি করেছে, এরা বুঝতে পারছে এখানে মার্জিন নেই, এখানে কিন্তু মার্জিনে খেলা নেই, দুধের প্যাকেট 30 টাকা 32 টাকা দুধের প্যাকেট মার্জিন নেই, এখানে আসল খেলাটা হচ্ছে এখানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে হবে আপনি। তারপরে কি করলো, ঘি, পনির, চিজ, এগুলোতে বেশি ধ্যান দিল। আপনি যদি পরাগ মিল্ক ফুডের প্রোডাক্ট দেখেন, ঘি যে রয়েছে গোবর্ধন ব্র্যান্ড, এটা খুব পপুলার ব্র্যান্ড। ধরেন এগুলো দুধের থেকে শুরু করে পিওর মিল্ক বিক্রি করার থেকে শুরু করে এরা পুরো বিজনেসটাকে চেঞ্জ করে দিল, ধীরে ধীরে চলে আসলো মিল্ক প্রোডাক্ট বিক্রিতে। এটা কিন্তু 60% এখন বিজনেস এদের হচ্ছে মিল্ক প্রোডাক্ট, পনির, চিজ, ঘি এসব বানাচ্ছে, এসবই কি হচ্ছে এদের প্রফিট মার্জিনটা বেশি হচ্ছে। এদের তো প্রিমিয়াম, এদের তো ঘিটা অনেক, এদের তো এদের যে ঘি বিক্রি, এদের একটা প্রিমিয়াম ঘিও আছে, এটার দাম অনেক বেশি, যেহেতু ওদের দুধের থেকে এসব প্রোডাক্ট, ঘি, তারপরে আপনার পনির, চিজ এসব বেশি বিক্রি করছে এরা, মোট বিজনেসের 60% এসব প্রোডাক্টে বিক্রি করছে, যার ফলে ওদের কিছু অপারেটিং লেভারেজটা বেশি হচ্ছে। প্লাস এরা কি করছে, এরা 3-4 বছর থেকে দেখুন এদের আরো একটা সেকশন আছে, সেটা হচ্ছে যেটাকে বলে নিউট্রিশন সেকশন, মানে মানে হোয়ে প্রোটিন পাউডার, প্রোটিন শেক, যেগুলো আপনার হেলদি প্রোডাক্ট, যারা জিম করে, যারা বডি বিল্ডিং করে, তাদের জন্য প্রোডাক্টটা বানাচ্ছে। এই প্রোডাক্টটা কিন্তু
পরাগ মিল্ক ফুডের খুব পপুলার হয়ে গেছে ব্র্যান্ডটা। প্রোটিন পাউডার, তারপরে এরা কি হচ্ছে প্রোটিন বার বানাচ্ছে চকলেটের মতো। এগুলোকে যারা জিম করে, যারা বডি বিল্ডিং করে, যারা এটা হেলদি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা ওরা বিটুসি করছে পুরো, এটা অনলাইনে এরা দুর্দান্ত সেল করছে। এটা করাতেই হচ্ছে এদের প্রফিট মার্জিনটা বেশি হচ্ছে, দামি প্রোডাক্ট। খুব কম কোম্পানি আছে যারা এরকম বানায়। পিওর কাউ মিল্কের প্রোটিন শেক, যারা বডি বিল্ডিং করে জিম করে তাদের জন্য প্রোডাক্টটা কিন্তু খুব মানে পপুলার ব্র্যান্ড এটা আর কি। এটা করাতেই হচ্ছে এখানে যেহেতু মার্জিন বেশি, এমআরপি বেশি, এখানে দেখুন পরাগ মিল্ক ফুডের সমানে অপারেটিং মানে এরা দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে। এইভাবে আপনাকে বিজনেসটা বুঝতে হবে যে কোম্পানিটা কেন অপারেটিং লেভারেজ পাচ্ছে। এবার জুয়েলারি কোম্পানি যদি দেখেন, জুয়েলারি কোম্পানিতে দেখবেন যেমন স্কাই গোল্ড এত কেন পাচ্ছে অপারেটিং লেভারেজ? তার কারণে বিজনেস মডেলে চেঞ্জ। এখন যে স্কাই গোল্ড কি বলেছে, এটা এখন চলে এসছে অ্যাডভান্স গোল্ড মডেলে। অ্যাডভান্স গোল্ড মডেল মানে যেহেতু স্কাই গোল্ড একটা বিটুবি জুয়েলারি কোম্পানি, যখন কোনো বিটুসি কোম্পানি স্কাই গোল্ডকে অর্ডার দেবে জুয়েলারির, এখন কল্যাণ জুয়েলার্স বা টাইটান জুয়েলার্স বা পিএন গাডগিল, এরা এখন কি শুরু করছে, এরা এখন অ্যাডভান্স গোল্ড নিয়ে নিচ্ছে। মানে যে কাস্টমার কোনো রিটেল জুয়েলারি কোম্পানি যদি স্কাই গোল্ডকে জুয়েলারি বানানোর অর্ডার দেয়, স্কাই গোল্ড কি করে তার থেকে গোল্ড নিয়ে নিচ্ছে, গোল্ড নিয়ে সে বানিয়ে দিচ্ছে, মানে সে শুধু মেকিং চার্জ নেবে। এদিকে হচ্ছে স্কাই গোল্ডের বিজনেসটা হয়ে গেল অ্যাসেট লাইট মডেল। এখানে তাহলে বেশি গোল্ড ইনভেন্টারিতে রাখতে হচ্ছে না, কারণ কাস্টমারই গোল্ড দিয়ে দিচ্ছে, শুধু বানিয়ে দিচ্ছে। এদিকে এদের কস্ট মানে এদের কস্টে প্রচুর কন্ট্রোল চলে আসবে, কোনো হেডেক নেই। যে রিটেল যে কোম্পানিকে অর্ডার দিচ্ছে সেই তাকে গোল্ড দিয়ে দিচ্ছে। এখন স্কাই গোল্ড কি সিস্টেম করছে, যত এদের নতুন কাস্টমারকে অনবোর্ড করছে রিটেল জুয়েলারি কোম্পানিকে, সবার থেকে এরা অ্যাডভান্স গোল্ড নিয়ে নিচ্ছে। এতে কিন্তু স্কাই গোল্ডের পুরো কস্ট কন্ট্রোল হচ্ছে, এদিকে অপারেটিং লেভারেজটা বাড়তে থাকবে। প্লাস স্কাইডিস কি করছে, এরা এখন গোল্ড মেটাল লোনে চলে যাচ্ছে ধীরে ধীরে। এর আগে ব্যাংক থেকে লোন নিত, এরা চলে যাচ্ছে গোল্ড মেটাল লোনে। এখানে ইন্টারেস্ট চার্জ অনেক কম। এই দুটো টিকার হচ্ছে অ্যাডভান্স গোল্ড নিয়ে নিচ্ছে, আর হচ্ছে গোল্ড মেটাল লোন। এই দুটোতে কি হবে দেখবেন, স্কাই গোল্ডের কিন্তু আপনি যদি লাস্ট 2 বছর থেকে দেখেন, স্কাই গোল্ডের যা সেলস গ্রোথ হচ্ছে তার থেকে অনেক বেশি প্রফিট গ্রোথ হচ্ছে, মানে অপারেটিং লেভারেজ পাচ্ছে এই দুটো কারণে, গোল্ড মেটাল লোন আর হচ্ছে অ্যাডভান্স গোল্ড মডেল। আর আপনি জুয়েলারি রিটেলটা দেখুন, যদি স্টাডি করেন, টাইটান, কল্যাণ, পিএন গাডগিল, এইসব কোম্পানিতে মার্জিন কখন বাড়ে? আপনি টাইটানের প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, যখন টাইটান স্টাডেড জুয়েলারি মানে শুরু করলো, স্টাডেড জুয়েলারি মানে ডেকোরেটিভ জুয়েলারি, মানে জুয়েলারির মধ্যে স্টোন লাগানো বা ডায়মন্ড দিয়ে ডেকোরেট করলে কি হয়, জুয়েলারির দাম বেড়ে যায়, ভ্যালু বেড়ে যায়, আর সেই জুয়েলারিতে মার্জিনটাও বেশি থাকে, প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। টাইটানে প্রথমে ছিল 10%, 8-10% ছিল স্টাডেড জুয়েলারি, ওটাকে বাড়িয়ে করে দিল 20%। তারপরে কি হলো, টাইটানের অপারেটিং লেভারেজও বাড়তে থাকলো। সেম কল্যাণ টাইটানকে ফলো করলো। কল্যাণে প্রথমে কত ছিল, 8-9% ছিল স্টাডেড জুয়েলারি, সেটাকে বাড়িয়ে করে দিল, এখন প্রায় 17-18% চলে এসছে। কল্যাণের কিন্তু প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে। সেম ফলো করছে পিএন গাডগিল। আর কি স্টাডেড জুয়েলারি পোর্শনটা অনেক কম, মানে টাইটান কল্যাণের থেকে অনেক কম। পিএন গাডগিল এখন মোটামুটি 9% মতো রয়েছে স্টাডেড জুয়েলারি। দেবের কন্ট্রোলটা পড়েন কি দিয়েছে গাইডেন্স, নেক্সট 2 years এর মধ্যে এদের স্টাডেড জুয়েলারির পোর্শনটা হয়ে যায় 12-13%। মানে এরা যত মোট জুয়েলারি সেল করবে তার 12-13% শুধু স্টাডেড জুয়েলারি সেল করবে। এরা কিন্তু টাইটান কল্যাণের মতো মোটামুটি 20% কাছাকাছি করতে যাচ্ছে স্টাডেড জুয়েলারিটা। তার মানে এখন পিএন গাডগিলের মধ্যে স্কোপটা টাইটান কল্যাণের থেকে বেশি আছে, কারণ টাইটান আর কল্যাণ অলরেডি অপটিমাম লেভেলে চলে গেছে। একটা জুয়েলারি কোম্পানি মোটামুটি 20-22% সে সেল করতে পারে আর কি স্টাডেড জুয়েলারি, তার থেকে বেশি সেল হয় না নর্মালি। ওই লেভেলে চলে গেছে অলরেডি কল্যাণ আর টাইটান, কিন্তু পিএন গাডগিলের মতো 9% হয়ে আছে। এখান থেকে ওদের স্কোপ প্রচুর আছে, আর কোম্পানি এখন টার্গেট করছে কি স্টাডেড জুয়েলারি বাড়ানো। তার মানে কি এখান থেকে দেখবেন পিএন গাডগিলের অপারেটিং লেভারেজ আরো বাড়তে থাকবে। এভাবে আপনাকে কিন্তু কনকালে বুঝতে হবে যে কোন কোম্পানি অপারেটিং লেভারেজের দিকে যাচ্ছে। পিএন গাডগিল কিন্তু এখন সেদিকেই যাচ্ছে, যত স্টাডেড জুয়েলারি বাড়াবে ওরা, তত কিন্তু ওদের অপারেটিং লেভারেজ বাড়তে থাকবে। এভাবে আপনাকে খুঁজতে হবে যে কনকলের মধ্যে কোন জিনিসটা বলে আমি বুঝতে পারবো যে কোম্পানিটি ফিউচারে বেশি করে অপারেটিং লেভারেজ পাবে। তবে দেখুন হেলথ সেক্টর যদি দেখেন,
আপনি ডায়াগনস্টিক দেখেন, পুরো ডায়াগনস্টিক সেক্টর দেখেন, ডক্টর লাল প্যাথ ল্যাব, থাইরো কেয়ার, যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে দেখেন তাহলে দেখবেন সব থেকে বেশি অপারেটিং লেভারেজ পেয়েছে থাইরো কেয়ার। তার কারণ কি? বাকি সবাই দেখুন যা সেলস গ্রোথ করছে তার কাছাকাছি পাচ্ছে প্রফিট গ্রোথ। থাইরো কেয়ারকে দেখুন, আপনি লাস্ট 2-3টে কোয়ার্টার দেখেন, 3-4টে কোয়ার্টার দেখেন, দেখবেন সেল গ্রোথের থেকেও অনেক বেশি পাচ্ছে প্রফিট গ্রোথ। এই কোয়ার্টার কিউটিতে মানে 20-22% সেলস গ্রোথ করেছে আর প্রফিট গ্রোথ করেছে 80%, মানে হিউজ অপারেটিং লেভারেজ। এটা কি করে পাচ্ছে থাইরো কেয়ার? তার কারণে থাইরো কেয়ারের বিজনেস মডেল। থাইরো কেয়ার কি করছে? এটা পুরো অ্যাসেট লাইট করে দিয়েছে বিজনেসটাকে। বাকি সমস্ত ল্যাব কি করে? সব জায়গায় ল্যাব খুলছে, ডক্টর লালপাত ল্যাব বলুন, বাকি আরো বিজয়া ডায়াগনস্টিক বলুন, কৃষ্ণা ডায়াগনস্টিক বলুন, এরা সবাই ল্যাব খুলছে সব জায়গায়। কিন্তু আপনি থাইরো কেয়ারের বিজনেস দেখেন সবার থেকে ইউনিক। এদের একটা সেন্ট্রাল ল্যাব রয়েছে নবী মুম্বাইতে, বিশাল বড়, প্রায় 2 লক্ষ স্কোয়ার ফুটের উপরে ল্যাব রয়েছে। আর এটা কি করছে? এটা কিন্তু অন্য কোনো জায়গায় ল্যাব খুলেনি, এটা পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করে গেছে। এখন এদের মধ্যে 10,000-এর উপরে আমাদের ফ্র্যাঞ্চাইজ রয়েছে। এটা কি করে? সব নার্সিং হোম, ডক্টরের ক্লিনিক, ফার্মাসি, সব জায়গায় এদের থাইরো কেয়ারের ফ্র্যাঞ্চাইজ দিয়ে রেখে দিয়েছে। থাইরো কেয়ারের ব্র্যান্ডে এরা কাজ করছে। কি কাজ করছে? তো স্যাম্পল কালেক্ট করছে, আর স্যাম্পল কালেক্ট করার পর কোথায় চলে যাচ্ছে? এটা এদের সেন্ট্রাল ল্যাবে নবী মুম্বাইতে। ওখান থেকে এরা পুরো বিজনেসটাকে অপারেট করছে, একদম অনলাইনে সব রিপোর্ট চলে যাচ্ছে। কুইক, দেখো কুইক অ্যাকশন। যেহেতু এদের সব জায়গায় কোনো জায়গায় ল্যাব খুলছে না, শুধু ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিচ্ছে, আর ওখান থেকে ব্লাডটা কালেক্ট হয়ে স্যাম্পল কালেক্ট হয়ে সেন্ট্রাল ল্যাবে চলে এসছে। এদিকে হচ্ছে বিজনেসটা পুরো হয়েছে অ্যাসেট লাইট মডেল। এতে তো কোনো খরচা নেই, কোনো কস্টিং নেই, এতে কোনো জায়গায় ল্যাব খুলছে না। ডক্টর লালপাত ল্যাবের মতো বা কৃষ্ণা ডায়াগনস্টিকের মতো বা মেট্রোপলিসের মধ্যে কোনো ল্যাব খুলছে না। এটা কি করছে? সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিচ্ছে। আর পুরো ইন্ডিয়া থেকে কি হচ্ছে? এদের এখন সব স্যাম্পল চলে এসছে সেন্ট্রাল ল্যাবে, সেখান থেকে ওরা দেখুন একদম ফটাফট করে এরা গিয়ে রিপোর্ট দিয়ে দিচ্ছে। এতে হচ্ছে বিজনেসটা হচ্ছে পুরো অ্যাসেট লাইট মডেল। এদের কোনো কস্ট নেই, এদের ফিক্সড করে নিয়েছিলেন নবী মুম্বাইতে বিশাল বড় ল্যাব লুপ বানিয়ে যা খরচা করে সব করে নিয়েছে। এখন তো কোনো রুরাল এরিয়ার কোনো ল্যাব খুলছে না, জাস্ট ফ্র্যাঞ্চাইজি দিয়ে। এটা একদম অ্যাসেট লাইট মডেল। তারপরে আপফ্রন্ট কোনো কস্টই হচ্ছে না এতে, মানে ইনক্রিমেন্টাল কস্ট নেই বললেই চলে। এর ফলে কি হচ্ছে? এখন এরা দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে। আপনাকে এইভাবে প্রতিটা সেক্টরে দেখতে হবে যে একটা কোম্পানি কেন অপারেটিং লেভারেজ পাচ্ছে বা এই কোম্পানিটা কিভাবে অপারেটিং লেভারেজ পেতে পারে। বুঝতে পারলে একটা কোম্পানি অনেক রকম ভাবে অপারেটিং লেভারেজ পেতে পারে। এক হচ্ছে এদের বিজনেস মডেল, এক্সিস্টিং ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে অপারেটিং লেভারেজ পেতে পারে। আর তার যদি প্ল্যাটফর্ম বিজনেস হয়, প্ল্যাটফর্ম বিজনেসে তো কস্ট ফিক্স থাকে, যখন একটা লেভেলে পরে কাস্টমার বেড়ে যাবে তখন তার প্রফিট গ্রোথটা মাল্টিপল রেটে বাড়তে থাকবে। এটা প্ল্যাটফর্ম বিজনেস হয়। তারপরে হোটেল সেক্টর, হসপিটাল সেক্টরে কি হবে? এখানে দেখবেন অকুপেন্সি, একটা লেভেলে যখন অকুপেন্সি বাড়তে থাকবে, মানে আমার 500 বেড আছে, আমার হাসপাতালে আমার 500টা বেড আছে, এবার আমার পার ডে খরচা 10 লক্ষ টাকা। 200টা বেড যদি আমার ডেইলি ফুলফিল থাকে তাহলে আমার ডেইলি খরচা উঠে যাচ্ছে 10 লক্ষ টাকা, আমার 200টা বেড থেকে উঠে যায়। এবার 200টা বেডের পরে আমি যেহেতু সেল করতে পারবো, যতটা সেল করবো এখানে কিন্তু আমার খরচা ততটা বাড়বে না, একদম সামান্য খরচা বাড়বে, মানে এখানে ইনক্রিমেন্টাল কস্ট খুব কম। হাসপাতাল বা হোটেলে কি হয়? ফিক্সড কস্টটা বেশি, রুম বানানো, বেড বানানো, বড় বড় মেশিন কেনা, ডক্টরের স্যালারি সব ফিক্সড। হোটেলেও তাই, সেম বিজনেস, এখানে কিন্তু ফিক্সড কস্ট প্রচন্ড থাকে, বরঞ্চ ইনক্রিমেন্টাল কস্ট অনেক কম থাকে। তারপর কি যখন আমার অকুপেন্সি লেভেল বাড়তে থাকে তখন কি এখানে প্রফিটটা মাল্টিফোল্ডারে বাড়তে থাকে। এই জন্য এইসব বিজনেসে কিন্তু একটা লেভেলের পরে যদি কোম্পানির সেলস গ্রোথটা বাড়তে থাকে, একটা লেভেলের পরে গিয়ে কোম্পানি প্রচুর অপারেটিং লেভারেজ পায়, কারণ এইসব বিজনেসে ইনক্রিমেন্টাল কস্ট কম থাকে। আপনাকে এইভাবে দেখতে হবে, যে দেখুন স্যালেট হোটেল বা জিনাসিকো লাইফ কেয়ারকে দেখুন, হসপিটাল সেক্টরে জিনাসিকো লাইফ কেয়ার দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে। হোটেল সেক্টরে দেখুন স্যালে হোটেলকে দেখুন দুর্দান্ত পাচ্ছে অপারেটিং লেভারেজ। তার কারণ হচ্ছে এটাই, এদের কস্ট হচ্ছে ফিক্সড আর ইনক্রিমেন্টাল কস্ট অনেক কম। আর যেসব বিজনেসে দেখবেন না যে ফিক্সড কস্ট অনেক বেশি থাকে, এসব কোম্পানি 2-3 বছর খুব স্ট্রাগল করে। 2-3 বছরের পর যখন এদের মোটামুটি অকুপেন্সি একটু বেড়ে যায় না, 50% পার হয়ে গেল, এদের খরচার লেভেলে চলে গেল, যে এদের ব্রেক ইভেন হওয়া শুরু করলো, মানে খরচার থেকে যখন কোম্পানি প্রফিটেবল হওয়া শুরু করলো, এরপরে কোম্পানি যত সেল হবে তত কি হবে? কোম্পানির হিউজ অপারেটিং লেভারেজ পাবে।
আর এইসব কোম্পানিগুলো দেখবেন সেই পিরিয়ডে দেখবেন দুর্দান্ত দেবে রিটার্ন। আপনাকে এভাবে অপারেটিং লেভারেজটা খুঁজতে হবে, কারণ অপারেটিং লেভারেজ কিন্তু হচ্ছে মেন ড্রাইভার হচ্ছে মাল্টিব্যাগার স্টক। তাহলে বুঝা গেল আপনি অপারেটিং লেভারেজ কি কিভাবে পেতে পারেন, আর অপারেটিং লেভারেজের জন্য আপনি কি কি দেখতে হবে। থ্যাংক ইউ।